গল্পের শুরুতে আমরা একটা আলু ক্ষেত দেখতে পাই। এটা একটা কোম্পানি ছিল, আর যে কোম্পানির নাম ছিল দ্য পটেটো ল্যাব। এখানেই চাকরি করতো আমাদের গল্পের নায়িকা কিয়ং। কিয়ং তো এখানে কতগুলো টার্গেট নিয়ে এসেছিল, কিন্তু এখানে আসার পরে কোনো কৃষকই ওর কোনো কথার পাত্তা দিচ্ছিল না। এতে করে কিয়ং এর অনেক বেশি রাগ হচ্ছিল। কিয়ং অনেক বেশি রেগে যাচ্ছিল, এটা তো ওর কলিগ বুঝতে পারে, আর তারপরে ওর কাছে যায়, গিয়ে বলে তুমি এত বেশি রেগে যেও না। আর এরপর ওর কপালে একটা নো স্মোকিং এর স্টিকার লাগিয়ে দেয়, কেননা ও ইদানিং খুব বেশি স্মোক করছিল। আর কালকেই ও প্রতিজ্ঞা করেছে ও আর স্মোক করবে না। আর হঠাৎ করে ওর তো এখন অনেক বেশি রাগ হয়ে গেল। এরপর আমরা দেখি কোম্পানির সবার সাথেই ও তো ডিনার করে। এরপর আমরা আমাদের গল্পের নায়ককে দেখি, যার নাম ছিল বেকো। বেকো তো এখানে আসার পরে দা পটেটো ল্যাবের সাথে একটা ডিল করে ফেলে। তখন কোম্পানি অন্য একটা কোম্পানির সাথে কোনো একটা ডিল করছিল। বেকো তো বলে তোমরা যার সাথে ডিল করছো এরা মোটেও সুবিধার নয়। এদিকে কিয়ং এর এক কলিগের কাছে ফোন আসে যে ওরা লি কোম্পানির সাথে ডিল করেছে। লি কোম্পানির নাম শোনার সাথে সাথে সবাই তো অনেক বেশি খুশি হয়, শুধুমাত্র কিয়ং ছাড়া। কিয়ংকে আসলে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর ও তো অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। এদিকে লি কোম্পানিতে একটা ঝামেলা হয়ে যায়, কোনো একজন এমপ্লয়ার এসে অনেক বেশি হাঙ্গামা করতে শুরু করে দেয়। সে বলে তাকে নির্দোষভাবে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আর এরপর সে তো ব্যাককে আঘাত করতে যায়, কিন্তু ব্যাক ওখান থেকে সরে গেলে সে তো ডিরেক্ট গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে যায়। ও তো গিয়ে ওই রুমের লকটা বন্ধ করে দেয়। এরপর লোকটাকে এমন কিছু কথা বলে লোকটা ভয় পেয়ে যায়। ব্যাকও তো লোকটাকে বলে তুমি রীতিমতো ফেঁসে যাবে যদি এখন এখান থেকে চলে না যাও। তাই লোকটা আর কিছুই করে না। এরপর আমরা কিয়ংকে দেখি, ও তো ওর বাসায় ফিরে আসে। সেখানে কিয়ং এর সাথে ওর ভাই হাওয়াং আর ওর বন্ধু সু থাকতো। এরপর আমরা দেখি ও তো সু এর সাথে কথা বলে যে লিঙ্ক কোম্পানির সাথে ওর কোম্পানি আবারও ডিল করেছে। এই ডিল করার জন্য ওদেরকে তো লি কোম্পানিতে যেতে হচ্ছে, কিন্তু ও মোটেও ওখানে যেতে রাজি ছিল না। ওখানে সবাই এত স্টাইল করে যায় যেটা দেখতে একেবারেই খ্যাত লাগছিল। সবাই তো ভাবতে থাকে ওরা কোনো একটা সার্কাস টিম থেকে উঠে এসেছে। এরপর ওদেরকে এক এক করে এক একজনের ছবি তোলা হয়। প্রত্যেকে এমন ভাবে পোজ দিচ্ছিল যেন কেউ এখানে কাজ করতে রাজি নয়। এরপর আমরা ব্যাককে দেখি, ও তো দা পটেটো ল্যাব কোম্পানিতে চলে আসে। ব্যাক ওই কোম্পানিতে চলে গেছে দেখে এদিকে ওরা তাড়াতাড়ি করে কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ওরা এটা কিছুতেই বার হতে পারছিল না। এই সিকিউরিটিটা ওরা ফার্স্ট টাইম দেখেছে। এরপর আমরা দেখি কিয়ং যখন ওখান থেকে চলে যাচ্ছিল ও তো একটা ছেলেকে দেখে, যার নাম ছিল পার্ক। আর এই পার্ক ছিল ওর এক্স বয়ফ্রেন্ড। ওর এই বয়ফ্রেন্ডের জন্য ওকে এই কোম্পানি থেকে চলে যেতে হয়েছে। এরপর কোনোভাবে নিজের মুখটাকে যেন লুকিয়ে রাখে, কিন্তু পার্ক ওকে ঠিকই চিনে ফেলে। পার্ক ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিয়ং কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওরা দৌড়তে দৌড়তে ওদের কোম্পানিতে আসে। ওরা কোম্পানিতে ঢুকে বেকোকে দেখে, আর সে তো কোনো একটা সেলিব্রিটির থেকে কম ছিল না। সে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। অন্যান্য মেয়েরা ওর দিকে তো হা করে তাকিয়েছিল। এরপর ও তো বলে কোম্পানির এই কি অবস্থা, তোমরা কিভাবে কোম্পানিটা রেখেছো, এত নোংরা কেন? এরপর ও তো সবাইকে বলে যাতে ভালো করে সবকিছু পরিষ্কার করা হয়। শুধুমাত্র কিয়ং ওকে পছন্দ করে না, কেননা ফার্স্ট টাইমে ওকে অনেক বকাঝকা করেছে। আর এই কথাটা ওর একটা পোষা পাখি শুনে ফেলে। বাস এতে করেই তো কাজ হয়ে যায়। পাখিটা বেকোর পিছনে লেগে পড়ে। পাখিটা বারবার পেছন থেকে ওকে আঘাত করার চেষ্টা করে। ও তো কিছুতেই বুঝে উঠছিল না ওর সাথে এগুলো কি হচ্ছে। ও তো গাড়ির দরজাটাও খুলতে পারে না। এটা দেখে ওর পেছন পেছন কিয়ং ও দৌড়তে থাকে। কিয়ং ওর পাখিটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ও তো দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে চলে যায়। বেকো তো পা পিছলে একেবারে নিচের দিকে পড়ে যায়, যেখানে মাত্রই আলু চাষ করা হবে। বেকো এমন ভাবে পড়েছিল ও কিছুতেই থামতে পারছিল না। কিয়ং দূর থেকে চাষিদেরকে ইশারা করে ওকে আটকানোর জন্য, আর তারাও সেরকম পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ে।
বেকো তো একেবারে ওটার মধ্যে গিয়ে পড়ে আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। হাতে তার একেবারে আলো ধরিয়ে দেয়। এরপর আমরা দেখি ও তো অফিসে ফিরে আসে আর বলে যে এখানকার পাখিগুলো তোমাদের মতোই। আরো অনেক কথা শোনাতে থাকে আর সিরিয়াস ভাবে ওদেরকে কাজ করার কথাও বলে দেয় যাতে ওরা কোনো ফাঁকি না দেয়। এদিকে আমরা দেখি কিয়ং এর মন অনেক খারাপ থাকে, কেননা আজকে পার্কের সাথে ওর দেখা হয়েছে। ও তো কান্না করতে থাকে। ওর ফ্রেন্ড সু তো বলে তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালবেলা সু আর হাওয়ান তো রুমগুলো ভালো করে ক্লিন করতে থাকে। ওর ভাই আসলে এখানকার রেস্টরুমটাকে ভাড়া দিবে। এরপর আমরা দেখি ও অফিস গেলে দেখতে পাই যে একজনকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, তাকে টার্মিনেট করা হয়েছে। এছাড়া অনেক রুলস রেডি করা হয়েছে। এই কোম্পানির সাইনবোর্ডটাও ফেলে দেওয়া হয়েছে আর নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে, যেগুলো ওদের মোটেও ভালো লাগছিল না। এরপর আমরা দেখি ও তো বাসায় ফিরে আসে। সেখানে আসার পরে ও তো সিগারেট খেতে যায়, কিন্তু তখনই ওর মনে হয় যে ও তো আর সিগারেট খাবে না। আর তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এতে করে ওর মনটা আরো খারাপ হয়ে যায়। বেচারা একটা জায়গায় বসে থাকলে দেখে কেউ একজন ওর কাছে ছাতা নিয়ে এসেছে। আর ও যখনই উপরের দিকে তাকায় ও তো দেখতে পায় এটা তো বেকো ছিল। বেকো এখানে কি করছে? এটা দেখে ও ভীষণ অবাক হয় আর বলে তুমি এখানে কি করছো? তখন বেকো বলে আমি এখানে মাত্রই উঠেছি। এরপর ও জানতে পারে ওর ভাই আসলে বেকোকে রুম ভাড়া দিয়েছে। যেটা জানার পরে ও তো বলে এখনই ওকে এখান থেকে চলে যেতে বলো, আমার কাছে না জিজ্ঞেস করে তুমি কেন এখানে ভাড়া দিয়েছো। এরপর কিয়ং নিজেই ওর সাথে কথা বলতে চায়। বেকোকে গিয়ে বলে আমার ভাই আসলে বুঝতে পারেনি, তুমি এটা ছেড়ে দাও। তখন ও বলে যে দাঁড়াও একটু ওয়েট করো। তারপরে একটা পেপার নিয়ে আসে আর বলে তোমার ভাইয়ের সাথে আমার 1 বছরের চুক্তি হয়ে গিয়েছে, আমি এখানে 1 বছর থাকতে পারবো আর আমি টাকাটাও পরিশোধ করে দিয়েছি। এরপর ও কিছু না বলেই ফিরে আসে। এরপরে সুত একটা অ্যালবাম বের করে আর বলে তোমার প্রত্যেকটা বয়ফ্রেন্ডের নামের শেষে ও ছিল আর এর নামও বেকো, দেখো এও তোমার বয়ফ্রেন্ড হবে। এটা শুনে ও তো পাগলের মতো হাসতে থাকে। এদিকে আমরা পার্কে দেখি পার্ক তো ওখানে কিয়ং এর নাম দেখে যে নতুন করে সে কোম্পানির সাথে আবার একটা সংযুক্ততায় চলে এসেছে, যেটা দেখে অবাক হয়ে যায়। এরপর আমরা কিয়ংকে দেখি কিয়ং তো অফিসে থাকে আর ওরা প্রত্যেকেই অনেক বেশি টায়ার্ড থাকে, কারণ ওদের বস ওদের অনেক বেশি বকাঝকা করে, যেটা ওরা আর নিতে পারছিল না। ওদের কথাগুলো একেবারে যেন গালে গিয়ে পড়ে, মনে হয় যেন কথাতে ওরা চড় খাচ্ছে। এরপরে আমরা দেখি প্রত্যেকটা এমপ্লয়ার ওর দিকে তাকিয়ে থাকে যে একটা লোক এতটা রুড কিভাবে হতে পারে, আবার এত হ্যান্ডসামও। ওরা সবাই ব্যাকোর সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন করতে চায়, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। এরপর আমরা দেখি ওরা যেখানে খাবার খাচ্ছিল ওখানে ওই চাষি মহিলা দুটো চলে আসে আর বলে তুমি না কালকে পড়ে যাচ্ছিলে। এটা শোনার সাথে সাথে বেচারার খাওয়া তো বন্ধ হয়ে যায়, কেননা এটা তার প্রেস্টিজের ব্যাপার। এরপর আমরা দেখি ও তো গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ও দেখতে পায় যে গাড়িটা এমন ভাবে পার্ক করা হয়েছে নিজের গাড়িটা বের করতে পারছিল না, কিন্তু সে তো অনেকটাই এগিয়ে রয়েছে। রিমোট দিয়ে সে তার গাড়িটা বের করে নেয় আর বলে যে তুমি অনেক পুরাতন আছো এখনো। এটা বলে চলে যায়। কিয়ং অনেক বেশি রেগে যায় আর ও যে পিছন থেকে কি করছিল বেকো সবই দেখতে পাচ্ছিল। এরপরে আমরা দেখি কিয়ং একটা গ্রামের অনুষ্ঠানে আসে, যেখানে সবার জন্য ও কফি নিয়ে আসে। ওর মনটা খারাপ থাকায় তারা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। তখন ও বলে একটা ছেলে আমাদের এখানে উঠেছে আর সব কথা ওকে বলে দেয়। তখন ওই লোকগুলো ওর কাছে আসে, বেকোকে বলে তোমাদেরকে টাকা দিতে হবে, কেননা তুমি এখানকার রাস্তা ব্যবহার করো, যে রাস্তাটা আমরা নিজেরা তৈরি করেছি। বেকো বলে আমি কোনো টাকা দিতে পারবো না। এরপর আমরা দেখি রাতের বেলা ওর কাছে কিয়ং আসে আর বলে টাকাগুলো দিয়ে দাও, না হলে এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না। ও তো বলে আমি কিছুতেই টাকা দিব না।
পরদিন সকালবেলা ব্যাকত রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে বেচারার অবস্থা তো খারাপ হয়ে যায়। ও গিয়ে দেখতে পায় রাস্তার সামনে ওই লোকগুলো বসে আছে। ও গিয়ে ওখান থেকে সরতে বললে তারা ম্যাপ দেখিয়ে দেয়, বলে দেখো গুগলে এই পর্যন্তই রাস্তা দেখাচ্ছে, কিন্তু এরপরের রাস্তাটা আমরাই রেডি করেছি, তাই এদিক দিয়ে তুমি যেতে পারবে না, যেতে হলে তোমাকে টাকা দিতে হবে। বেচারা তো কিছু করার থাকে না, ওকে তো ফিরে আসতে হয়। তারপর ও তো ট্যাক্সি অর্ডার করতে চাইলে দেখে এই পর্যন্ত ট্যাক্সিও আসে না, কি করবে বুঝতে পারে না। এরপর ওর ভাইকে জিজ্ঞেস করে আমি এদিক দিয়ে কিভাবে যাব। তখন আমরা দেখি কিয়ং তো বলে তুমি আমার সাথে আসতে পারো। তারপর ও তো গাড়ির সামনে বসতে চাইলে ও বলে এখানে বসতে পারবে না, ওকে তো ট্রাকের পিছনে নিয়ে যায়। আর তারপর রাস্তার মধ্যে ইচ্ছে করে জোরে জোরে গাড়ি চালায় আর ব্রেক করতে থাকে, যাতে করে ও ব্যথা পায়। আর এমনটাই হয়। বেচারা তো লাফ দিয়ে একেবারে আকাশে উঠে যাচ্ছিল। আর তারপর বেচারার হাড্ডি গুড্ডি পুরা ভেঙে চুরে শেষ হয়ে যায়। অফিস পর্যন্ত আসতে আসতে ওর অবস্থা অনেক খারাপ। মনে হচ্ছিল না ও কোনো একটা বস, মনে হচ্ছিল ও এখানকার কোন একটা কৃষক হবে। তারপরে অফিসের অনেক আগেই ওকে নামিয়ে দেওয়া হয়। ব্যাকো তো প্ল্যান করতে থাকে কোনো একটা উপায় ওকে বের করতেই হবে, ও তো টাকা দিবে না। এরপর ম্যাপ দেখে দেখে ও অনেক দূরের একটা রাস্তা বের করে। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় ও দেখতে পায় এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা ছিল, তাই ওকে আবার ফিরে আসতে হয়। তারপর আবারও হেল্প নিতে হয়, কিছুই করার ছিল না। আজকে তো ওর সামনে বসতে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওর সিটের অবস্থা খুবই খারাপ ছিল। বেচারা কষ্টে কিছু বলতেও পারছিল না। আর তাই উপায় না পেয়ে ওকে পিছনে যেতে হয়। আর তারপর দিন ও তো বাসে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ও দেখতে পায় আগে থেকেই ওই লোকগুলো বাসের মধ্যে বসে আছে আর গাড়ি তো এখানে থামে না, তাই ওকে আবার সেই একই উপায় নিতে হয়। ও তো ট্রাকের পিছনে গিয়ে বসে পড়ে। এরপর আমরা দেখি ওরা তো একটা খেতে যায় যেখানে ওরা আলুগুলো ভালো করে দেখতে গিয়েছিল। সেখানে কিয়ং তো বেগুকে রেডি হয়ে নিতে বলে, কেননা ক্ষেতের মধ্যে এই ড্রেসগুলো না পরলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর তারপর ও তো ওখানে চলে যায়, সেখানে কীটনাশক দেওয়া হচ্ছিল। আর একটা লোক পড়ে যাচ্ছিল দেখে ও তো তাকে হেল্প করতে যায়। আর যখন ওকে তুলতে যায় বেচারা তো একটা পাইপের সাথে আটকে গিয়ে পড়ে যায়, আর এতে করে ওর ড্রেস একেবারে নষ্ট হয়ে যায়। ওরা একটা জায়গায় রেস্ট নিচ্ছিল। আর তারপর আমরা দেখি যে কিয়ং তো ওয়াশরুমে যাওয়ার জন্য গেলে দেখতে পাই বেকো ওখানে ভিজে শার্টে বের হয়ে আসে। আর এর মধ্যে ওর বডিটাও দেখা যাচ্ছিল। কিয়ং এটা দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়েই ছিল, কেননা সে তো খুবই হট আর হ্যান্ডসাম ছিল। ও তো একেবারে ফিদা হয়ে যায়। কিয়ং তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, কেননা বেকো ওকে দেখে ফেলেছিল। বেচারা অবস্থা খারাপ করে ওখান থেকে সরে পড়ে। এরপর ও তো চুপচাপ বসে থাকে আর ওর কথায় ভাবতে থাকে। বেকো তো তখন ফিরে এসেছিল, তারপরেও ও বারবার বেকোর দিকেই তাকাচ্ছিল। সেখানে সবাই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ায় ওরা তো একটা ড্রাইভার ডেকে নেয়। আর তারপর ওরা গাড়িতে করে বাড়িতে ফিরে যাচ্ছিল। ড্রাঙ্ক থাকায় দুজন দুজনের অনেক বেশি কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি যে কিয়ং এর তো ঘুম ভেঙে যায়। আর তারপর ওর এই হ্যান্ডসাম ফেসটার দিকেও তাকিয়ে থাকে। আর কিছু না ভেবে ও তো কিস করে ফেলে। আর তখনই বেকোর চোখটা খুলে যায়। এরপর সকাল হলেও দেখতে পায় ও তো ওয়াশরুমের মধ্যে আছে। আর ওর তো মনে হয় যে কাল রাতে ও কি করে ফেলেছে, যেটা ভেবে ওর তো খুব বেশি এম্বারেস ফিল হচ্ছিল। ওর ফ্রেন্ডকেও ও বলে দেয়। এদিকে বেকোর অবস্থাও খুব খারাপ। বেচারা কালকে রাতের কথায় বারবার ভেবে চলেছিল, আর ওই কথাগুলো রাতে ওর খুব মনে হচ্ছিল। তাই তো ও কাজ করছিল যাতে করে এই কথা ওর মনে না থাকে। এই জন্য ও গার্ডেনের পাতাও কেটেছে, এছাড়া ঘরের অনেক কাজও করেছে। তারপরেও ওর ঘুম আসেনি। আর সকালে ওর অবস্থা দেখার মতো ছিল। হাওয়াং তো কিয়ংকে ফোন করে বলে যে তুমি কি রাতে এই গাছগুলো কেটেছো কিনা। ও তো বলে দেয় না, আমি ধরনের কিছু করিনি। আর তারপরে ও তো নিজের ফেসটাকে সুন্দর করে রেডি করে নেয়, কেননা সে অফিসে আজ স্পেশাল ভাবে যেতে চায়। হুট করে ওর মনে হয় ওগুলো কি করছে। তখনই দেখি ওর কাছে ফোন চলে আসে। আর ওকে তো ফোন করে বেকো।
বেকো ওকে বারবার ফোন করতে থাকে আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ও তো বারবার ফোনটা কেটে দিচ্ছিল। নিজের ঘর থেকে ও তো সবই দেখতে পাচ্ছিল, আর তারপর রাগে রাগে ওর দিকে তাকিয়েছিল। কিয়ং তাড়াতাড়ি পর্দা টেনে দেয়, কিন্তু বেকো ওর বাড়িতে চলে আসে। তারপর আমরা দেখি ও দরজা নক করতে থাকে, আর এদিক দিয়ে ও পালানোর চেষ্টা করে, কিন্তু বেকোকে ঠিকই ধরে ফেলে আর বলে এইসব করার কোনো দরকার নেই, তোমার সাথে কথা আছে। এটা বলে ওখান থেকে ওকে নামিয়ে দেয়। তারপর ওকে কালকের রাতের বিষয়ে কথা জিজ্ঞেস করলে ও বলে তুমি কিছু মনে করো না, আসলে আমি ড্রাঙ্ক ছিলাম। এটা বলে ও তো পালিয়ে যাচ্ছিল, কিন্তু ও তো থামিয়ে দেয়। বিকু বলে তুমি কি আমাকে ডেট করবে কিনা। তখন আমরা দেখি ও বলে এগুলো কি বলছো, আমি তোমাকে কেন ডেট করতে যাব। এরপর কিয়ং তো একটা জায়গায় আসে, আর সেখানে লুকিয়ে লুকিয়ে বেকো চলে আসে। ও ভাবছিল হয়তো সে কাউকে ডেট করছে, তাই মিথ্যে বলেছে। তাই ও ট্রাকের পিছনে চুরি চুরি এখানে চলে এসেছে। এসে দেখে এখানে অন্যান্য এমপ্লয়াররাও আছে, ওরা আসলে একটা কম্পিটিশন করবে। এখানে কুক হিসাবে হাওয়ানকে আনা হয়, আর অপরপক্ষেও টিমরাও কুক নিয়ে আসে। বেকোকে দেখে এখানে সবাই একটু অবাক হয়। বিকু বলে আমি এখানে তো আমাদের হেল্প করতে এসেছি, আর তারপর ওদেরকে তো সত্যিই হেল্প করতে থাকে। আর তার কাজগুলো একেবারে প্রফেশনাল ছিল, আর এমন কায়দায় কাজ করছিল যেগুলো দেখে সবাই হাসাহাসিও করছিল। তারপর আমরা দেখি হুট করে ওদের মধ্যে লড়াই হয়ে যায়। দুই দলের মধ্যে এত ফাইটিং হয়ে যায় যে শেখদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। হাওয়াং এর অবস্থা আরো খারাপ ছিল, কারণ ওর চোখের মধ্যে লবণ চলে গিয়েছিল। তার জন্য সবাই মিলে তো বেকোকে রিকোয়েস্ট করে যাতে করে কুক হিসাবে সে ওদেরকে হেল্প করে। তাই ও আর না করতে পারে না। ও বলে ঠিক আছে, আমি তোমাদের হেল্প করব, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে দিতে হবে। এতেই সবাই রাজি হয়ে যায়। এরপর প্রফেশনাল ভাবে ও তো কুক করে, আর তারপর বিচারকরা সবাই ওর খাবারগুলো টেস্ট করতে থাকে। বেকোর খাবারটা অনেক বেশি মজা ছিল, আর ফাইনালি ওদের টিম তো জিতেও যায়। এরপর আমরা দেখি ওরা দুজন কথা বলতে থাকে। এরপর ওদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ভাবও হতে থাকে। বেকো ওকে আবারও ডেট করার কথা জিজ্ঞেস করলে ও এবারও না করে দেয়। এদিকে বেকো নিজেকে বারবার আয়নার সামনে দেখতে থাকে, কেননা ওকে তো হ্যান্ডসাম বলেছে, কিয়ং ওকে হ্যান্ডসাম বলেছে, তাই ও বারবার নিজের মুখটা দেখছে। এরপর আমরা দেখি যে ওরা তিনজন তো একটা পার্লারে যায়, সেখানে ওদের আইব্রাউজটা একটু ভালো মোটা করার জন্য। কিয়ং পরদিন অফিসে সানগ্লাস পরে আসে। সবাই জিজ্ঞেস করে কি করেছো তুমি। এবার চোখ খুললে ওরা দেখতে পায় ওর অবস্থা অনেক বেশি ফানি ছিল দেখতে। আর বেকো বলে এটা কি পার্মানেন্ট নাকি, তুমি এটা কি করেছো। ও তো বলে না এটা পার্মানেন্ট না, এটা কিছুদিন পর উঠে যাবে। তারপর আমরা দেখি ওদের কোম্পানিতেও লিও কোম্পানির সিও আসে। সেখানে আসার পরে বেকোর সাথে তার খুব ভালো সম্পর্ক ওরা লক্ষ্য করে। আর এদিকে ওরা তো লুকিয়েছিল, কিন্তু ওই মহিলা ঠিকই ওদেরকে দেখে ফেলে। এখানে তিনজন লুকিয়েছিল, আর তার সাথে কিয়ংও ছিল। ও তো চুলটা ঢেকে কোনো রকম আসলেও তারপরেও ওর শেষ রক্ষা হয় না, ঠিকই তো সবাই ওকে দেখে ফেলে। এতে করে ও ভীষণই লজ্জা পাচ্ছিল। পার্ক তোকে বলে তোমার কি কিছু হয়েছে নাকি, এগুলো কি করেছো। ও বলে যে এটা আমার ইচ্ছা, তুমি কেন আমার সাথে কথা বলতে আসছো। তুমি এখন আমার এক্স, আর আমার থেকে দূরে থাকার চেষ্টা করো, না হলে তোমার অবস্থা খারাপ করে দিব। তখনই সেখানে বেকো চলে আসে। ওরা এমন অ্যাক্টিং করে যেন কিছু হয়নি। বেকো কিছু বুঝতে পারে না, তাই এ বিষয়ে কোনো কথা বলে না। এরপর আমরা দেখি বেকো তো ওর দিকে হা করে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে ও এটা কি করেছে, খুবই অদ্ভুত দেখাচ্ছে। তখন আমরা দেখি ও বলে আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। এদিকে সু আর হাওনের মধ্যে আমরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করি। ওদের মধ্যে একটা কিরকম যেন কানেকশন তৈরি হচ্ছিল। এরপর আমরা দেখি বেকো তো কিয়ংকে মনে মনে অনেক পছন্দ করে ফেলেছিল। ও বারবার শুধু ওর জানালার দিকে তাকিয়ে থাকতো, শুধু ওকে একটু দেখার জন্য। এরপর আমরা দেখি অফিসে আসলে আবার উল্টোটা করতো। ও তো কিয়ংকে কোনো রকম পাত্তাই দিত না, ওর সাথে ভালো করে কথাও বলতো না। এরপর আমরা দেখি পরদিন তো ওর আইব্রোসটা ঠিক হয়ে যায়, আর খুব গুড লুক নিয়ে ওর সামনে আসলে কোনো পাত্তা পায় না। এতে করে ওর রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি কিয়ং একটা রেস্টুরেন্টে বসে একটা লোকের সাথে কথা বলছে।
বলছিল। সেখানে তো পার্কও ছিল। পার্ক এটা লক্ষ্য করে, আর তারপর কথা বলা শেষ হয়ে গেলে লোকটা চলে গেলে পার্ক ওর সাথে কথা বলতে যায়, কিন্তু ও তো অনেক ভয়ও পাচ্ছিল। পার্ক তো ওকে ফিনান্সিয়াল ভাবে সাপোর্ট করতে চায়, কাং তো ওর কোনো সাপোর্ট নিতে রাজি হয় না। এরপর আমরা দেখি বেকোর বাসায় একটা মেয়ে আসে, আর এই মেয়েটা আসলে থাকে পার্কের ওয়াইফ। এরপর দেখা যায় সবাই একসাথে খাবার খাচ্ছিল, আর বেকো দূর থেকে শুধু কিয়ংকে দেখে যাচ্ছিল। তাছাড়া বিভিন্নভাবে ও বারবার ওকে ফলো করে। আর এদিকে এরা দুজন একটা জায়গায় ঘুরতে আসে। সু তো এখানে আসার পরে পড়ে যাচ্ছিল, আর তখনই কতগুলো ছেলে এসে ওকে বাঁচায়, যারা প্রত্যেকে অনেক হ্যান্ডসাম ছিল। সু তো ওদের সাথে একসাথে খাবার খেতে বসে পড়ে, আর ওরা ড্রিঙ্কসও করছিল। যেটা দেখার পরে হান বলে, তুমি এগুলো কি করছো? তুমি এই ছেলেগুলোর সাথে কি করছো? আর ও এমন ভাব দেখায় যেন ওর বয়ফ্রেন্ড হয়। এদিকে অফিসের অন্যান্য এমপ্লয়াররা সবাই তো বেকোর উপর অনেক বেশি রেগেছিল, তাই ওরা চ্যাট করে এইগুলো বলা বলি করতো। তখন আমরা দেখি হুট করে একটা মেয়ে তো ভুল করে অন্য একটা জায়গাতে মেসেজ করে দেয়, যে গ্রুপে বেকো ছিল। ওরা সবাই এটা দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আর ওই মেয়েটাকে বাঁচানোর জন্য তো কিয়ং ওর ফোনটা নিয়ে নেয়, আর ওর চোখের নিয়ে লকটাও খুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ওর পেছন পেছন বেকো যায়। বেকো তো কিয়ংকে দাঁড়াতে বলে, কিন্তু ও কোনো কথা না শুনেই ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়ে। সেখানে যাওয়ার পরে ও চ্যাটটাকে ডিলিট করে দেয়। বাইরে বেকো দাঁড়িয়ে থাকে আর বলে, এটা তুমি কি করেছো? ও বলে যে একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল যেটা তোমার দেখার দরকার নেই। ও বলে, ঠিক আছে, আমি আমার ল্যাপটপ থেকে দেখে নিব। আর এটা শোনার সাথে সাথে ও তো আগে থেকে রুমের মধ্যে চলে যায়, আর তারপর রুমটা লক করে বলে, তোমার পাসওয়ার্ড বলো, তাড়াতাড়ি না বললে আমি দরজা খুলবো না। ও তো চাবি দিয়ে এটা খোলার চেষ্টা করে আর খুলেও ফেলে। এবার কি করবে? তখন বেকো বলে, ঠিক আছে, তুমি এটাকে ডিলিট করে দাও। আর তাই ও তাড়াতাড়ি এটা ডিলিট করে দেয়। বেকোর এরকম আচরণে সে তো খুশি হয়ে যায়। এদিকে রাতের বেলা হুট করে অনেক ঝড় বৃষ্টি হতে শুরু করে দেয়, আর এটা তো বেকো দেখতে পায়। ও দেখে কিয়ং গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। ও আসলে ওদের পটেটো ল্যাবের কাছে আসে, আর সেখানে ওকে ফলো করতে করতে কিয়ংও চলে আসে। এসে দেখে ঝড়ের মধ্যে মেয়েটা অনেক বেশি চেষ্টা করছে ওগুলোকে বাঁচানোর, আর তাই ও নিজেও হেল্প করতে চলে আসে। এরপর আমরা দেখি সব ঠিকঠাক করে ওরা তো কোম্পানির মধ্যে যায়। সেখানে গিয়ে ওরা গরম গরম কিছু খাবার খায়। দুজনেরই অনেক বেশি ঠান্ডা লাগছিল, আর ওদের বন্ধুত্বটাও অনেকটা ভালো হয়েছিল। অফিসে আসার পরে বেকো তো একেবারে অন্যরকম আচরণ করত, যেন ওদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ সম্পর্কই নেই, যেগুলো ও তো ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করত। এরপর আমরা দেখি ওদের কোম্পানিতে অনেক বড় একটা অর্ডার আসে, আর তাই ওরা সবাই কাজে লেগে পড়ে। ওরা সবাই মিলে অনেক মনোযোগী হয়ে কাজ করছিল, আর ওরা দুইজন একসাথে যাওয়া আসা করতো। এটা দেখে কোম্পানির অন্যান্য এমপ্লয়াররা তো আলোচনা করতে থাকে, নিশ্চয়ই দুজন ডেট করছে। এরপর আমরা হাওয়াং আর সোকে দেখতে পাই। ওরা তো দুজন দুজনকে কিস করতে থাকে। ফাইনালি ওরা দুজন ডেট করতে থাকে। আর এদিকে এরা দুজন তো পটেটো দেখতে আসে। ওরা খেতেই সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করছিল। পরদিন সকালবেলা অফিসে ওরা ফিরে গেলেই সবাই দেখে ওরা গাড়ির মধ্যে। রাত ভর ওখানে কাজ করায় ওরা অনেক বেশি ক্লান্ত হয়েছিল, তাই ওরা ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা দেখি বেকা তো কিয়ং এর নাম্বার চায় ওর ভাইয়ের থেকে, যেটা দেখেও তো না করে দেয়, বলে আমার নাম্বার তোমার লাগবে না। এরপর আমরা দেখি ও তো খাবার খাচ্ছিল, আর ও তো একাই ছিল। কিয়ং ভেবেছিল ওর পাশে হয়তো বেকো এসে বসবে, কিন্তু সে তো সাইডে বসেছিল, আর তাই ও খাবার না খেয়ে বাইরে গিয়ে বসে থাকে আর কান্না করতে থাকে, কেননা ওর ফার্স্ট রিলেশনটাও এরকমই ছিল। এরপর কিয়ং তো বেকোর কাছে রাতের বেলায় চলে যায় আর বলে, তোমার সমস্যাটা কি? তুমি অফিসে আমার সাথে কেন এরকম রুড আচরণ করো, যেন আমাকে চিনোই না, আর অন্য সময় আমাকে অনেক স্পেশাল ফিল করাও, আমাকে ক্লিয়ার করে বলো। এটা বলতে বলতে বেকো তো ওর কাছাকাছি চলে আসে, আর দরজাটাও লক করে দেয়। ওর অনেক কাছে চলে আসছিল, আর তারপর ওখান থেকেও তো চলে যায়। এদিকে আমরা দেখি সকাল হলে ওই মেয়েটা আবার চলে আসে। সে আসলে
পার্কের ওয়াইফ ছিল, আর ওর নাম ছিল ইয়ন। ইয়ন তো লক খুলে ভিতরে চলে যায়, যেটা দেখে ওরা অনেক অবাক হয় মেয়েটা কিভাবে লক জানলো। আর এই সবকিছু গিয়ে ওর ফ্রেন্ডকে বলে দেয় যে ওর কাছে একটা মেয়ে এসেছে আর সে ওর ঘরের লকও জানে। ওরা লুকিয়ে লুকিয়ে ওর ঘরটা দেখতে থাকে, জুন নামের মেয়েটা কিভাবে ওখানে শুয়ে আছে। ওরা দূরবীন দিয়ে এগুলো দেখছিল। তখনই সেখানে বেকো চলে আসে, আর তারপর ও সবকিছু বুঝতে পারছিল। তারপর ও তো জুনকে বলে, তোমার এভাবে এখানে থাকাটা উচিত হবে না। তোমার হাজবেন্ডের সাথে যাই হোক না কেন তুমি ফিরে যাও, আর আমি তো ব্যাচেলার, তুমি আমার সাথে থাকলে সবাই খারাপ ভাববে। আর জুন তো ওদের দুজনকে দেখে ফেলে আর দূর থেকে ওদেরকে হাই বলে, আর ওরা দুজন তাড়াতাড়ি লজ্জায় ওখান থেকে সরে যায়। এরপর আমরা দেখি জুন নিজেই ওদের সাথে দেখা করতে আসে আর বলে, তোমরা আমাকে লুকিয়ে কেন দেখছিলে। তারপর ওরা রাতে বারবিকিউ করে আর বলে, আমি আসলে ওর ফ্রেন্ড হই, এছাড়া আমাদের মধ্যে তেমন সম্পর্ক নেই, আমরা খুব ভালো বন্ধু, আর ওর মাধ্যমেই আমি আমার হাজবেন্ডকে পেয়েছি। ওদের দুজনকে এভাবে কথা বলতে দেখে কিয়ং এর তো অনেক বেশি জেলাস হচ্ছিল। এরপর আমরা দেখি ওরা তো লি কোম্পানিতে আবার আসে, আর সেখানে তো পার্ক ছিল। পার্কে দেখা মাত্রই ওর তো অনেক বেশি রাগ হচ্ছিল যে কেন ওর সামনেই বারবার আসতে হয়। তারপর ও ক্লাসরুম থেকে বেরিয়ে আসলে পার্ক ওর পেছনে আসে আর বলে, তোমার সাথে আমার একটু কথা আছে। ও তো বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তারপরেও জোর করে ওরা একটা রুমের মধ্যে কথা বলতে থাকে। সেখানেও তো অনেক রেগে যায়, আর কিয়ং তো পার্কে মারছিল। তখনই সেখানে বেকো চলে আসে আর ওরা আবারও অ্যাক্টিং করতে থাকে যেন ওদের মধ্যে কিছু হয়নি। আর বেকো সত্যি কিছু বুঝতে পারে না। তারপর আমরা দেখি বেকোর উপরে কোম্পানির সবাই অনেক বেশি রেগেছিল, তাই ওকে ভয় দেখানোর একটা প্ল্যান করে। ও যখন লেট নাইট কাজ সেরে যাচ্ছিল সবাই তো ওকে ভয় দেখায়। বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কোন রকম গাড়িতে উঠে পড়ে। আর তারপর গাড়ির সামনেও একটা কাগজ দেখতে পায়, আর সেখানে একটা দরবেশ বাবার নাম লেখা ছিল, যেখানে ওকে যেতে বলা হয় তাহলে ওর ভয় চলে যাবে। সত্যি ও সেখানে চলে যায়, আর তারপর ওরা তিনজন ওখানে চলে যায় ওকে বাঁচাতে। গিয়ে দেখে বেচারার অবস্থা অনেক খারাপ। তারপর ওরা বলে, এগুলো তুমি কি করছো, এই লোকটা ভণ্ড, কোনোভাবে ফাঁদে পড়ে গিয়েছো। আর তারপর ভিডিওতে দেখিয়ে দেয় যে লোকটা কতটা ভণ্ড। এতে করে বেকো অনেক বেশি রেগে যায়, আর তারপর লোকটার অবস্থা আরো খারাপ করে দেয়। সকাল হলে বেকো দেখতে পায় ওর দরজার সামনে কেউ একজন একটা আপেল রেখে গিয়েছে, যেটা দেখার পরেও বুঝতে পারে যে এটা কে রেখেছে। আর তারপর ও তো ওটার একটা জুতার শেপ করে কিয়ংকে দিয়ে দেয়। তারপর কিয়ং তোর জন্য আবার খাবার নিয়ে আসে। কালকে ভয় দেখানোর পিছনে কিয়ংও ছিল, কিন্তু ও ভাবেনি এটা দরবেশ বাবা পর্যন্ত চলে যাবে। তাই ওর রাগ ভাঙানোর জন্য ওর গাড়িটাও ধুয়ে দেয়, আর এটা ও নিবে না, তাই ফেরত দেওয়ার জন্য ও তো ওর ট্রাকটাকে ধুতে থাকে। বেকো ওর ট্রাকটা ধুতে লেগে পড়ে। দুজন দুজনের গাড়ি ভালো করে ধুতে থাকে, যেটা দেখতে অনেক বেশি ফানি ছিল। ওরা কেউই কারোর গাড়ি ধোয়া নিবে না, তাই এটা ফেরত দেওয়ার জন্য অপরের গাড়ি ধুচ্ছে, যেটা দূর থেকে ওর ভাই আর বন্ধু মজা নিচ্ছিল। এরপর আমরা লিকে দেখি লি তো বেকো ভেবে কিয়ং এর দরজায় নক করে ফেলে। তারপর ও দরজা খুলে ওকে দেখতে পায়। তখন আমরা দেখি কিয়ং বলে, এখানে কোনো কথা বলবো না, ওভাবে কথা বলার জন্য এখানে পার্ক এসেছে। তাই দূরে নিয়ে গিয়ে বলে, আমার সামনে যেন তুমি কখনোই না আসো, না হলে তোমাকে মেরে আমি একেবারে ঠিক করে দেব, আর এখান থেকে চলে যাও। ওকে ওখান থেকে ফিরে যেতে বলে, আর তারপর দুজন দুদিকে চলে যায়। এরপর আমরা দেখি রাতের বেলা বেকো তো ওকে ফোন করে কিয়ংকে সে এখন মাফ করে দিয়েছে, আর তারপর ওকে ফোন করে থ্যাঙ্কস বলে যে ওকে এতটা হেল্প করার জন্য, না হলে অনেক বিপদে পড়ে যেত। নতুন প্রজেক্টের জন্য ওরা সবাই অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল। এরপর আমরা পার্ককে দেখি। পার্ক তো এখন তার এক্সকে অনেক বেশি মিস করছিল, আর এদিকে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসছিল। ওরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল, আর এদিকে এরা দুজন সমানে রোমান্স করে যাচ্ছিল। ওরা তো ওদের এই আলুর ক্ষেতটা আবার দেখতে আসে, কিন্তু এখানে আসতে আসতে কিয়ং তো ঘুমিয়ে পড়ে। আর তারপরও দেখতে পায় যে ক্ষেতের সবকিছু ভালো করে কেউ একজন লক্ষ্য করছে। ও পিছন দিকে হাত দিলে দেখতে পায় এটা তো বেকো ছিল। সে আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর ওর মাথার হেডলাইটটা দিয়ে ও বারবার ক্ষেতের সবকিছু দেখছিল।
আর ওরা আজও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। আর সবাই দূর থেকে ওদেরকে দেখতে থাকে। সবাই তো ওদের নিয়ে গসিপ করতে শুরু করে দেয়। কিয়ং তো তাড়াতাড়ি বাসায় ফিরে আসে আর এসে দেখতে পায় ওরা দুজন কিছু একটা করছিল, কিন্তু ও কিছু বুঝে উঠতে পারে না। এদিকে পার্ক তো বেকর কাছে ওর ওয়াইফ সম্পর্কে জিজ্ঞেস করে আর অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে যায়। এরপর ও অফিসের মধ্যে লুকিয়ে লুকিয়ে কিয়ংকে দেখার চেষ্টা করছিল, কিন্তু কোথায় কিয়ং ছিল না। এরপর আমরা দেখি যে বেকো খেয়াল করে যে কিছু লোকদেরকে আবারও বের করে দেওয়া হবে। আর এটা দেখার পরে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। প্রতি বছরই কত এমপ্লয়ারদের বের করে দেওয়া হয়, যেটা ওর একেবারেই ভালো লাগে না। আর ওর কাছে বারবার কায়ং ফোন করতে থাকে, আর ও যখন ফোন রিসিভ করে না ও নিজে এখানে নেমে আসে। বেশ কয়েকদিন যাবৎ বেকো ওর সাথে ভালো করে কথা বলে না, তার জন্য এতে কষ্ট পেয়ে কিয়ং ওর কাছে আসে আর বলে, তোমার কি হয়েছে, তুমি কেন আমার সাথে এমনটা করো? তখন আমরা দেখি বেকো দরজাটা লাগিয়ে দেয় আর তারপর ওর কাছাকাছি চলে আসে। ওকে তো কিস করতে যাচ্ছিল, আর যখন ওর কাছে আসে ওর হার্টবিট অনেক বেড়ে যায়। কিয়ং বলে, তুমি কি করছো? এটা বলে ধাক্কা দিয়ে ও বাইরে বের হয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ও তো আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেয় আর ফিরে এসে বলে, তুমি কি করতে যাচ্ছিলে? আমাকে কিস করতে যাচ্ছিলে নাকি? তুমি কি চাও? আর তোমার প্রবলেম হলে কেন আমার সাথে বলো না তুমি? ও তো বলে যে আসলে আমার মনটা অনেক খারাপ। আর তারপর কিয়ং ওর হাতটা বাড়িয়ে দেয় আর বলে, আমরা ভালো বন্ধু হতে পারি। আর এতে করে বেকোর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। পরদিন সকালবেলা ওরা অফিসে বেশ ভালোই সময় কাটায় আর লুকিয়ে লুকিয়ে বেকো ওকে দেখার চেষ্টা করে। দুটো মেয়ে চলে আসলে ও তো এমন অ্যাক্টিং করে যেন কিছুই হয়নি। তারপর তারা ওখান থেকে চলে যায় আর ও চারিদিকে শুধু কিয়ংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিয়ংকে খুঁজে পায় না। কিয়ং আসলে একা একা একটা জায়গায় কাজ করছিল। ফাইনালি ওকে দেখতে পেয়ে বেকো অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর ও নিজের গাড়িতে ওকে বাসায় নিয়ে যায়, কেননা কিয়ং এর গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এটা বলে ওকে তো একটা জায়গায় সারপ্রাইজ দিতে নিয়ে চলে আসে। সেখানে আগে থেকেই ওর ভাই আর সু ছিল। ওরা দুজন ওদের দুজনকে দেখে ফেলায় ওরা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। লুকিয়ে লুকিয়ে কিয়ং আর বেকুকে দেখতে থাকে যে ওরা কি করতে এখানে এসেছে। এদিকে পার্ক তো আজকাল অনেক বেশি কিয়ং এর কথা মনে করে আর অনেক কষ্ট পায়। আর তারপর আমরা দেখি ও সবার সাথে খাবার খায়। বেকো এখন সবার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছে আর এতে করে সবাই অনেক খুশিও। আর এরপর আমরা দেখি যে হাওয়াং তো বেকোর সাথে কথা বলার জন্য ডেকে নেয়, বলে, তুমি আমার বোনের সাথে কি করছিলে? আর তাই ওর কিছু একটা টেস্টও নিয়ে নেয় আর এই রিপোর্টগুলো ও তোর বোনকে দিয়ে দেয়। আর তারপর ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়, কেননা ও আগে থেকে বেকুকে অনেক পছন্দ করত। আর পার্ক তো একটা লোককে লাগিয়ে রাখে যে কখন কিয়ং কি করে। আর তারপর লোকটা ওদেরকে একটা ছবি দেখায়, বলে, দেখো যে আমার মনে হয় ওরা দুজন ডেট করবে খুব শীঘ্রই। এদিকে আমরা দেখতে পাই কিয়ং কোনো একটা কারণে বেকুর উপর অনেক রেগেছিল, তাই বেকু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা টেডি নিয়ে আসে। এতে কাজ হয় না, উপরে আবার আরো একটা টেডি আনে, এতেও কোনো কাজ হয় না। পরে ইয়া বড় একটা টেডি নিয়ে আসে আর যেটা দেখে ওর রাগটা অনেকটাই কমে যায়। এরপর ও যখন ভিতরে চলে যাচ্ছিল তখন ইচ্ছে করে বেকো ওর কাছে চলে আসে। বেকো কিয়ংকে কিস করতে চায় আর ও তো চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু বেকো তো ওর কপালে একটা চুমু দেয় আর এটা আরো বেশি রোমান্টিক ছিল। আর তারপর বাইরে থেকে দুজন দুজনকে দেখতেই থাকে। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই পার্ক তো আবারও কিয়ং এর বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে সুওকে দেখে ফেলে আর তারপর ওকে একটা দৌড়ানি দেয়, বলে, নেক্সট টাইম এখানে আসবে না, আসলে তোমাকে আমি মার্ডার করে ফেলবো। তখনই সেখানে আমরা দেখি ওরা দুজন বেরিয়ে আসে। আর এরপর আমরা দেখি পার্ক তো বেকোর সাথে কথা বলে ওর ওয়াইফকে নিয়ে। এদিকে গ্রামের এক মহিলার একটা বাছুর হারিয়ে যায় আর এই বাছুরটা খোঁজার জন্য গ্রামের সবাই তাকে হেল্প করে। এখানে বেকো তো এমন ভাবে প্রস্তুতি নেয় যে সে মাউন্টে যাচ্ছে। আর তারপর ওরা দুজনই তো এই বাছুরটাকে দেখতে পায়, কিন্তু সে তো দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। ওরা ওর পিছু করতে করতে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে যাওয়ার পরে ওরা ওই বাছুরটাকে ঠিক ধরে ফেলে
আর এরপর সকালে ওই মহিলার কাছে নিয়ে আসলে উনি অনেক বেশি খুশি হয়। ওরা খেয়াল করে তার গলায় একটা ডিভাইস সেট করা, আর তার লোকেশন ট্র্যাক করার জন্য এই কাজটা সে করেছে। আর এই বুদ্ধিটা পে করছিল, যাতে নেক্সট টাইম ওদের এভাবে খুঁজতে না হয়। সারা রাত খোঁজাখুঁজির পরে কিয়ং তো বাসায় ফিরে আসে, আর এসে দেখতে পায় ওর ভাই একটা মেয়ের সাথে আছে, যেটা দেখে ও কিছু না বলে দরজাটা বন্ধ করে দেয় আর তাড়াতাড়ি সুয়ের রুমের কাছে চলে যায়। সুকে ডাকতে থাকে আর দেখে সু সেখানে ছিল না। তারপর সুকে ফোন করে আর দেখে যে ফোনটা তো অন্য রুম থেকে আসছে। ও দরজা খুলতেই অবাক হয়ে যায়, ওর ভাইয়ের সাথে তো সুই ছিল। এটা দেখে ও তো একদমই স্তব্ধ হয়ে যায়। আর এরপর ভাই আর ওর ফ্রেন্ডকে তো অনেক বেশি বকাবকি করে, বলে যে তোমার তো একটু বুদ্ধি হওয়া উচিত, আমার ভাইয়ের মধ্যে কি রেখেছো তুমি এমন, ও তোমার লাইফটা হেল্প করে দিবে। এরপর হান তো কিছু জিনিসপত্র বেকুকে দিয়ে যায়। আসলে ওর বোন তো অফিসে আসে, আর তাই বেকো এই জিনিসগুলোকে দিতে এসেছে। আর এরপর বেকো বলে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তোমার এটা মেনে নিতে কি সমস্যা। আর তারপর ওকে একটা হোটেল রুমে নিয়ে আসে। ও তো ভেবেছিল ওরা একসাথে নাইট স্পেন্ড করবে, কিন্তু এমন তো কিছুই হয় না। বেকো বলে তুমি এখানে একাই থাকো, কোনো সমস্যা নেই। এরপর ওকে ওখান থেকে রেখে বেরিয়ে আসলে বেচারার তো হার্টবিট বেড়ে যায়, কেননা সে তো কিয়ংকে জড়িয়ে ধরেছিল। এরপর আমরা পার্ককে দেখি। পার্কের কাছে ওর ওয়াইফ ফোন করে বলে ও প্যাচ আপ করে নিবে আর ওর কাছে খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু পার্ক যেন এতে খুশি ছিল না। এদিকে ব্যাকো আর কিয়ং তো লি কোম্পানিতে আসে, আর পার্কের কাছে ওর ওয়াইফ আসে আর এসে ওকে জড়িয়ে ধরে। জুন বলে আমি তোমার কাছে ফিরে এসেছি। এরপর ওরা যখন বেরিয়ে আসে ওদের দুজনকে দেখে ফেলে, যেটা দেখার পরে কিয়ং এর বুঝতে আর বাকি থাকে না এই মেয়ের জন্য ওকে ধোকা দেওয়া হয়েছে। আর তারপর পাস্টের কিছু কথা ওর মনে পড়ে যায়, ওই কার্ডে ও সবকিছু দেখতে পায়। পার্ক তো জুনকে বলে দেয় যে সে তার জন্য কোনো ফিলিংসই রাখে না, যেটা শুনে জুন অনেক কষ্ট পায় আর বলে আমি খুব শীঘ্রই তোমাকে মুক্ত করে দেব। এটা বলে জুন ওখান থেকে চলে যায়। কিয়ং এর এখন আর পার্কের জন্য খারাপ লাগে না, কিন্তু তার পাশে খুবই হ্যান্ডসাম একটা ছেলে আছে যাকে সে ভালোবেসে ফেলেছে। এরপরে কিয়ং বাসায় ফিরে আসে আর এসে দেখে ওর ভাই কান্না করছে, বলে সু কোথায়। তখন ওর ভাই বলে সু এখানে আর নেই, ও এখান থেকে চলে গিয়েছে। এটা শোনার সাথে সাথে ওরা তিনজনই তো সুয়ের বাড়ির সামনে চলে যায় সুকে ফেরত আনার জন্য। সেখানে যাওয়ার পরে ওরা বারবার সুকে ফোন করে কাজ হয় না। আর এরপরে আমরা দেখি যে দেয়াল টপকে ওখানে কেউ যাওয়ার চেষ্টা করছিল। দুটো মেয়ে ওদের দেখে ফেলে আর তারপর পুলিশ স্টেশনে ফোন করে দেয়, ওদেরকে তো পুলিশ ধরে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখি কেউ তো কান্না করছিল, তখনই সেখানে সু চলে আসে। তারপর কিয়ং বলে তুমি কেন চলে এসেছো। আর তারপর দেখা যায় হাওয়াং তো সুকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু সুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ওর বন্ধুকে জড়িয়ে ধরে। বেকো তখন নিজে দু হাত বাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি ওরা তো বাড়ি ফিরে আসে। কিয়ং তো ওদের জন্য কিছু রুলস ফিট করে দেয়, কিন্তু ওরা কেউই এই রুলসটা মানতে রাজি না, কারণ ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে আর সবার সামনে ওরা রোম্যান্স করতে শুরু করে দেয়। এরপর আমরা পার্ককে দেখি। পার্ক তো আবারও ওর সাথে দেখা করতে চায়। পার্ক তো ওকে সরি বলে, সে অনেক বেশি গিল্টি ফিল করছিল আর সবকিছু ওকে ভেঙে বলে, কিন্তু ওর কিছুই খারাপ লাগে না। এরপর কিয়ং আর বেকো তো একটা সুন্দর জায়গায় যায়, ওরা একটা ডেটে এসেছে। সেখানে আসার পর আমরা দেখি ফার্স্ট টাইম ও তো কিস করে দেয় ওকে, আর যেটা অনেক বেশি রোমান্টিক ছিল। এদিকে আমরা দেখি পার্কের বাবা মারা যায়। এটা জানার পরে তাকে দেখার জন্য কিয়ং চলে আসে। তারপর আমরা দেখি যে ওর মা তো ওকে সরি বলে, কেননা এই মহিলাও তখন তার ছেলেকে বিয়ে দিয়েছিল। বড়লোক মেয়ে দেখে সে তো না করতে পারেনি। আর এদিকে আমরা দেখি পার্ক তো বারবার কিয়ংকে সরি বলে। কিয়ং তো বলে তুমি তোমার ওয়াইফকে একসেপ্ট করে নাও। আর তারপরও যখন চলে যাচ্ছিল পার্ক ওকে পিছন থেকে ডেকে নেয় আর তারপর ওর কাছে চলে যায়, ওকে হাগ করে, বলে যে তোমায় আমি অনেক ঠকিয়েছি, তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আর এই সব কিছু তো দেখে ফেলে বেকো, আর বেকো বুঝে ফেলে যে আসলে কয়েক বছর আগে কোম্পানি থেকে ও কাকে বের করেছে। আর এটা তো ছিল কিয়ং। কিয়ংকে একটা অপবাদ দিয়ে বের করে দেওয়া হচ্ছিল। তারপর ও তো বাড়ির সামনেই ছিল। যখনই সেখানে কিয়ং আসে কিয়ংকে দেখেও জড়িয়ে ধরে। ও তো অনেক বেশি গিল্টি ফিল করছিল।
ওরা একসাথে খাবার খায়। আর তারপর ওরা চারজন মিলে একসাথে গার্ডেনে অনেক মজাও করে, যেখানে ওরা একেবারে প্রাণ খুলে আনন্দে হাসছিল। কিন্তু দিন শেষে বেকো অনেক বেশি গিল্টি ফিল করছিল। কিভাবে সব কথাও বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। পরদিন কোম্পানি থেকে ওরা সবাই একটা জায়গায় ঘুরতে যায়। সেখানে অন্য কোম্পানিরও কিছু লোক চলে আসে, আর তাদের মধ্যে ঝামেলা হতেই যাচ্ছিল। তখনই বেকো এসে এটা সলভ করে নেয়, আর ওরা দুজন একটা রুমের মধ্যে থাকে আর রোমান্টিক টাইম পাস করছিল। তখন একটা মেয়ে চলে আসে আর এসে বলে, বেকো তুমি অনেক হ্যান্ডসাম, আমি তোমার সাথেই খেলতে চাই। আর তারপর ও তো বেকোকে নিয়ে যায় সাথে করে, আর এরপর বেকোর সাথে খেলতে থাকে। বেকোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ও কি ভেবেছিল রোমান্টিক টাইম পাস করবে, আর কি করতে হচ্ছে ওকে। ওকে তো বালির নিচে রেখে চাপা দেওয়া হচ্ছে। ও তো এখন রোম্যান্স করবে, কিন্তু এগুলো কিছুই সে করতে পারছে না। এরপর আমরা দেখি সবাই তো একসাথেই ছিল। তখন ওই পিচ্চি মেয়েটা বলে, ওরা দুজন ডেট করছে, আমি দেখেছি। তখন ওকে বাঁচানোর জন্য বেকো বলে, আমি আসলে ওকে পছন্দ করি, কিন্তু কেউ কিছুই বলেনি। এরপর আমরা দেখি বেকো তো ওই লি কোম্পানির সিওর কাছে যায়, আর গিয়ে বলে, মিথ্যে কারণে তুমি কেন ওকে বের করেছিলে। আর তারপর সে পার্কের সাথেও দেখা করে। পার্কও অনেক বেশি সরি ফিল করে। বেকোর অনেক বেশি গিল্টি হচ্ছিল। আর তারপর ও যখনই বাড়ির সামনে আসে, ও দেখে ওর জন্য কিয়ং বসে আছে আর ওকে হাক করে। কিন্তু সে গিল্টি ফিল হয়, ওকে সরিয়ে দেয় আর সব সত্য কথা বলে দেয় যে সে কি করেছে। নির্দোষ একটা মানুষকে অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আর এইসব জানার পরে ও তো অনেক ডিপ্রেশনে চলে যায়। কেউ নিজেকে একটা রুমের মধ্যে আটকে ফেলে আর কারোর সাথে দেখা করে না। পরদিন যখন অফিসে আসে, ওদের দুজন দেখা হলে ওরা কারোর সাথে ভালো করে কথা বলে না। কিন্তু বেকো ওর হাত ধরে কথা বলার জন্য। কিয়ং বলে সে কিছুই বলতে চায় না। এরপর কিয়ং সবার সাথে এত ভালো ব্যবহার করে কেউ বুঝতেই পারে না যে ওর মধ্যে কিছু একটা যন্ত্রণা হচ্ছে। কিয়ং খেয়াল করে যে আজকে তো খাবার খাওয়ার জন্য বেকো আসেনি, ওর হয়তো শরীর খারাপ হতে পারে। তাই ও তো চলে যায় আর জিজ্ঞেস করে, কেন খাবার খেতে আসুনি। ও বলে, আমার কিছুই ভালো লাগে না, তাই আমি খাবার খেতে চাইনি। এরপর আমরা দেখি কিয়ং তো অনেক বেশি কষ্ট পায় আর রুমের মধ্যে কান্না করতে থাকে। ও তো সকাল হলেও অনেক কাঁদতে থাকে। ওর ভাই এটা দেখতে পায়। আর এরপর আমরা দেখি ওর কাছে পার্ক ফোন করে, আর ফোন করে বলে বেকো একেবারে নির্দোষ আর সব সত্য কথা ওকে বলে দেয়। এদিকে বেকোর পাস্টের সব কথা মনে হয়। ও কতগুলো মানুষকে এই কোম্পানি থেকে বের করিয়েছে শুধুমাত্র সিওর কথাতে। এগুলো ও একবারও চিন্তা করেনি। পার্ককে বলে, তুমি তাড়াতাড়ি ওর কাছে যাও। আর ও এমনটাই করে। কিছু খাবার নিয়ে আসে, কিন্তু ওর ভাইকে দিয়ে দেয়, যেটা তো কেউ দেখতে পায়। আর দিয়ে বলে, এই খাবারগুলো যে দিয়েছে তাকে ফেরত দিয়ে দাও। ও তো এই খাবারগুলো বেকুকে ফেরত দিয়ে দেয়। এরপর আমরা দেখি ওরা সবাই একটা খেতে আসে। সেখানে ওরা আলু তুলে নিয়ে আসে। ওদের প্রজেক্টের কাজটা প্রায় শেষের দিকে। কিয়ং এর পেছন পেছন বেকো তো ঘুরতেই থাকে যাতে করে ওকে মাফ করে দেয়, কিন্তু সে তো অনেক বেশি রেগেই ছিল। আর তারপরে হুট করে ওর গায়ের উপর একটা সিঁড়ি পড়তে যাচ্ছিল। তখনই বেকো ওকে গিয়ে বাঁচিয়ে ফেলে, কিন্তু ওর মাথায় অনেক বড় চোট লেগে যায় আর রক্ত পড়তে থাকে। এটা দেখে কিয়ং ওকে রাগারাগি করে, বলে, তোমার কিছু হলে আমার কি হয়ে যেত। এইসব যখন বলছিল, এমপ্লয়াররা শুনে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে। আর তারপরে ওদেরকে দরজা দিয়ে লক করে দেয় আর লাইটটাও বন্ধ করে দেয়, যাতে করে ওদের মধ্যে প্যাচ আপ হয়ে যায়। এরপর ওখানে ফার্স্ট এইড বক্স ছিল, সেটা তো ও নিয়ে এসে ওকে ক্লিন করতে থাকে। আর ওর দিকে বেকো হা করে তাকিয়ে থাকে। এরপর বলে যে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এটা শোনার পরে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই বেকো ওর হাতটা ধরে ফেলে। এরপর কিয়ংকে ইচ্ছা মতো বকাবকি করে, কিন্তু যত হলেও সে তো ওকে ভালোবাসতো, তাই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তারপর আমরা দেখি ওরা দুজন দুজনকে হাগ করে। তখন অন্যান্য এমপ্লয়াররা ওদের দুজনকে দেখে ফেলে, আর তারপর ওরা দুজনকে সামনে নেয়। এরপর আমরা দেখি ওর ভাই তো একটা পেপার নিয়ে আসে আর বলে, তুমি তাড়াতাড়ি এই বাসাটা ছেড়ে দাও। কারণ সে ভেবেছিল তার বোনের সাথে কোনো প্যাচ আপ হয়নি। যখনই ফিরে যায়, ওর বোন তোকে বেদম পেটাতে থাকে, তাই আবার ফিরে এসে ওই কন্ট্যাক্ট পেপারটা নিয়ে যায়। এরপর ও তো মার খেয়ে অবস্থা এতটাই খারাপ ছিল যে চুপচাপ শুধু দাঁড়িয়েই ছিল। এরপর সে কান্না করতে থাকে।
বেকো 2 হাত বাড়িয়ে দিয়ে ওকে সান্ত্বনা দেয়। এরপর আমরা দেখি বেকো আর ও তো একসাথে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে সু আর কিয়ং এর সাথে ছবি তুলে নেয় পরে ব্ল্যাকমেল করার জন্য। আর এদিকে আমরা দেখি জুন তো পার্কে ডিভোর্স দেওয়ার কথা বলে দেয়। আর এরা দুজন অফিস থেকে ফিরে রোম্যান্স করতে থাকে। আর তারপর ও তো বেকোর বাড়িতেই চলে যায়। সু তো দূর থেকে ওকে দেখার চেষ্টা করে লাভ হয় না। তারপর আমরা দেখি এদিকে কিয়ং অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ও দেখতে পায় যে বেকো ওর রুমের দিকে আসছে। আর ও যখন রুমে ঢুকে ও দেখতে পায় ও ব্ল্যাঙ্কেটের নিচেই ছিল। ও তো ওখান থেকে বেরিয়ে যায়, গিয়ে নিজের ব্ল্যাঙ্কেট আর নিজের বেড পাতার জন্য কিছু একটা নিয়ে আসে। বলে তুমি লজ্জা পেলে আমি এখানেই শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। ওর কাছে গিয়ে বলে তুমি এত আনকমফোর্টেবল ফিল কেন করছো, কোনো সমস্যা নেই, তুমি উপরে ঘুমাতে পারো। ও তো বলে তুমি এখানেই বসো। আর তারপর দুজন দুজনকে কিস করতে থাকে আর দুজন ইন্টিমেট হয়ে যায়। পরদিন সকালবেলা ওর তো পার্কের সাথে দেখা হয়। পার্ক তো ওকে বলে দেয় যে ওরা ডিভোর্স নিয়ে নিচ্ছে আর সে খুশি যে ওরা দুজন ডেট করছে। বেকো তো নিজের চাকরিটা ছেড়ে দেয়। আর তারপর এগুলো কিয়ংকে বলে। কিয়ং বলে তুমি কেন চাকরিটা ছেড়ে দিচ্ছ? তখন ও হাতটা ধরে বলে 100 জন এমপ্লয়ারকে এখান থেকে বের করে দিতে হবে, আমি যেটা করতে চাই না, তাই এই চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। এরপর আমরা দেখি ও তো বাসার মধ্যে গিয়ে দেখে ওর ফ্রেন্ড হয়তো প্রেগনেন্ট। এটা ভেবে ওর ভাইকে মারতে থাকে, কিন্তু সুয়ের পেটে গড়বড় হয়, সে ফাস্টফুড খেতে পারবে না, তাই সেই রকম কান্না করছে। পরদিন সকালে ওরা দুজন তো খুব সুন্দর করে রেডি হয়ে চলে আসে। আর ওর সাথে সাথে সব এমপ্লয়াররাও চাকরি ছেড়ে দেয়। তারা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে। গ্রামের সব কৃষকদের সাথে তারা একটা কন্ট্যাক্ট করে আর নিজেদের কোম্পানি খুলে নেয়। আর ওরা নিশ্চয়ই সাকসেসও হবে। আর এই সুন্দর মোমেন্টে সেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।